গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি, লেখা মারিয়া মিম ছদ্মনাম। পর্ব সংখ্যা ৮। সারাদিনে হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে রাতটুকু থাকে একটু শান্তির জন্য, একটু আরামের জন্য। ক্লান্ত শরীর এলিয়ে দেয় বিছানায়, অথচ আজ ঘুম নেই কারো চোখে। প্রতিটি মানুষ রাত জেগে বসে আছে, এর মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রিয়ক। বাবা চাচুরা অনেক বেশি রেগে আছে প্রিয়কের উপর। মামনি আর ফুপাকেও ডাকা হয়েছে। এখানে সবাই নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। প্রিয়কে একবার দৃষ্টি তুলে আমার দিকে চাইতেই তার চোখের কোণে জল জমা দেখতে পেলাম। আমি মায়ের সাথে দাঁড়িয়েছি, এর মাঝে হঠাৎ কান্নায় চমকে ওঠে সকলে। নীরবতা ভেঙে কান্নার আওয়াজ আসতে রিক্তাপও সেদিকে চলে যায়। চাচু তখন বলেন, সবাই যে যার ঘরে যাও, চুপ করে ঘুমিয়ে পড়ো সকলে, বাকি কথা কাল হবে। বড় চাচুর এই কথার পর কারো কথা বলার সাহস হবে না, তাই সবাই চুপচাপ সে জায়গা প্রস্থান করে, সেই সাথে আমিও। আসার আগে আরও একবার প্রিয়কের দিকে তাকালাম। মানুষটা কি রাত এখানেই কাটাবে ভাবতেই কষ্ট লাগছে। আম্মু আমাকে রুমে দিয়ে নিজেও নিজের নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়ে থাকলেও ঘুম নামে না দু চোখে, বড্ড অস্থির লাগছে। হঠাৎ করেই খুব কান্না পেয়ে গেল। বারবার প্রিয়কের গালে পড়া বড় চাচ্চুর চরের আওয়াজ কানের মাঝে বাজছে। সবটা শোনার পরপরই বড় চাচ্চু খুব জোরে আঘাত করে প্রিয়কে। যে ভাগ্নের গায়ে সামান্য ফুলের টোকা লাগতে দেয়নি কখনো, সে ভাগ্নের গায়ে এমন আঘাত সবার জন্য অকল্পনীয়। ভেবেছিলাম সবাই রাগ করবে প্রিয়কের উপর, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। গেট খোলার আওয়াজে চুপ করে রইলাম, ঘুমের ভান করে থাকি। একটু পরেই বুঝতে পারি প্রিয়ক এসে শুয়েছে আমার পাশে। একসময় আমাকে তার বুকের মাঝে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি আজ নিজেকে ছাড়ানোর কোনো ইচ্ছাই হলো না। চুপচাপ সেভাবে রইলাম। প্রিয়ককে বলতে শুনলাম, এত অবুঝ কেন রে তুই? কেন বুঝতে পারলি না? এখন তো ছোট না তুই, তবুও কেন বুঝিস না? প্রিয় কাঁদছে, না দেখেও বুঝতে পারছিলাম। জানি না কাল কী সিদ্ধান্ত নেবে সবাই মিলে, তবুও ভয় হচ্ছে। প্রিয়কে আবারও বলল, এত চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। যত যাই হোক, অন্যায় তো করেছি আমি, শাস্তি তো পেতেই হবে। তাই এসব না ভেবে ঘুমিয়ে পড়। বলা শেষ হতেই আমার চুল বিলি কেটে দিতে লাগলো। আর আমি ভাবছি প্রিয়ক বুঝলো কি করে আমি ঘুমাইনি। ভাবছিলাম আমি, এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি আমি। তবে আমার মন বলছিল সারা রাতে দু চোখের পাতা এক করেনি প্রিয়ক। পরদিন সকালবেলা হালকা পাতলা নাস্তা করে সবাই বসেছে আমাদের ঘরের বারান্দায়। ফুপার মামনি ও এসে গিয়েছে ততক্ষণে। সবটা শুনে মামনি প্রিয়কের গালে এলোপাতাড়ি কতগুলো চর বসালেন। প্রিয়কে একটু টু শব্দ পর্যন্ত করেনি। প্রায় ঘন্টাখানেক চলল সেই বিচার, যে বিচারে ভিকটিম হলাম আমি আর অপরাধী প্রিয়ক। সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের বিয়ে ভেঙে ফেলা হবে, অর্থাৎ ডিভোর্স। বাবা যখন এ কথা বলছিল তখন প্রিয়ক বাবার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হয়তো শাস্তি চেয়েছিল, তবে এরকম নয়। তার সেই করুণ দৃষ্টি একবার আমার দিকেও পড়েছিল। হুট করে আমার কি হলো জানি না, সবার মাঝে বলে বসলাম আমি ডিভোর্স চাই না। আমার কথায় প্রিয়কের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখছিলাম, কিন্তু বাবা আমার কথা শুনে রেগে গেলেন। রাগী গলায় আকস্মিক আম্মিকে বললেন, আয়রা, তোমার মেয়েকে সামলাও, বেশি বুঝতে যেন না যায়। আমরা যা বলবো তাই করতে হবে ওকে। মামনি হয়তো আমার কথায় একটু ভরসা পেয়েছিল। মামনি বলল, দেখো ভাই, যা হয়েছে হয়েছে, মানছি ছেলেটা অনেক বড় ভুল করেছে, কিন্তু তাই বলে ডিভোর্স? ভাই, একটা সম্পর্ক ভাঙা যত সহজ, গড়া কিন্তু তার থেকেও কঠিন। আর একবার ভেবে দেখো, আমি জানি আমার ছেলে কেমন। প্রিয়তার কোনো ক্ষতি হবে তা কখনোই চাইবে না ও। প্রিয়তা ভালো থাকবে, ওর কাছে বিশ্বাস করো। তোর উপর বিশ্বাস আছে আমার। যেখানে তুই আছিস সেখানে প্রিয়তাকে নিয়ে একটুও চিন্তিত নই আমি। প্রিয়ককে নিয়েও ছিলাম না, অথচ ওই আমাদের সবচেয়ে বড় আঘাতটা দিল। সমাজের কাছে বদনাম হলাম আমরা। তারপর কোনোভাবেই সম্ভব নয়। বাবার কথা শেষ হতেই মামনিও চুপ করে গেল, হয়তো আর কোনো কথা খুঁজে পেল না। তবে এই পুরো সময়টা প্রিয়ক নীরব ছিল, যেন একজন জীবন্ত লাশ দাঁড়িয়ে আছে এখানে। সব সময়ের চঞ্চল আর নিজের শক্ত অবস্থান ধরে রাখা মানুষটার এমন নিস্তেজ হয়ে পড়া যেন মেনে নিতে পারছিলাম না। এক ছুটে নিজের রুমে চলে আসি আমি। ফোন হাতে নিয়ে তন্নিকে ফোন দেয়।
তন্নি ফোন রিসিভ করতেই ওকে সবটা খুলে বলি। সব শুনে ও বলে, আগে নিজে শান্ত হ প্রিয়, এরকম হুট করেই কোনো ডিসিশন নিবি না। এখন সবাই রেগে আছে প্রিয়ক ভাইয়ের উপর। এই মুহূর্তে তোর কোনো কথাই তাদের কাছে ঠিক মনে হবে না। তাই 2টা দিন সময় দে সবাইকে সবটা বুঝে নিতে। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন তুই তোর ডিসিশন জানাবি। বিয়ে কোনো পুতুল খেলা নয় রে প্রিয়। এই যে জোর জ্বালাম, ভালো লাগলো না, ভেঙে ফেললাম। আর আমার মনে হয় তোর আগে এই ব্যাপারে প্রিয়ক ভাইয়ের সাথে কথা বলা উচিত। উনি কী চায় সেটা জানতে হবে তোকে। তারপর দুজনে মিলে ঠিক করবে কি করবে, সারাটা জীবন একসাথে থাকবি নাকি ডিভোর্স নিবি। আর আমার কি মনে হয় জানিস কি, প্রিয়ক ভাইয়া তোকে ভালোবাসে, একটু বেশি ভালোবাসে তোকে। এরকম কিছুই না, আমার মনে হওয়াটা তোকে বললাম, বাকিটা তুই বুঝে নিস। সূর্যের উত্তাপ কিছুটা কমে আসতেই প্রিয়ক চলে যায় এ বাড়ি থেকে। চলে যায় বললে ভুল হবে, অনেকটা বের করে দেওয়া হয়েছে। চলে যাওয়ার আগে অবশ্য একবার এসেছিল আমার কাছে, তবে কিছু বলেনি। নীরব চাহনিতে তাকিয়েছিল শুধু। নিজেকে অপরাধী মনে হচ্ছিল বারবার। মনে হচ্ছিল সবাইকে সত্যিটা জানালেও পারতাম, কিন্তু নিজের উপরে মিথ্যা অপবাদ যে আর সহ্য হচ্ছিল না। একদিকে এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি, অপরদিকে প্রিয়কের এমন অবস্থা। কিছু ভালো লাগছে না। আব্বু আর চাচুরা আমাকে প্রিয়কের সাথে যেতে দেয়নি। শুধু যে তাও নয়, আব্বু এই প্রথম আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিল। আব্বুর এই নত মাথাও ছিল আমাকে অপরাধী করার আরেক কারণ। সব কিছু বিরক্ত লাগছিল আমার কাছে। মামনি যাওয়ার সময় আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, মারে মাফ করে দিস তোর মামনিকে। তোর এই মাটা তোর খেয়াল রাখতে ব্যর্থ হয়েছে। প্রিয়কে তুই মাফ করবি কিনা সেটা তোর ইচ্ছা, তবে ওকে মাফ করতে পারবো না আমি। আজ ওর জন্য ভাইয়াদের সাথে সম্পর্ক খারাপ হলো, তোর এত বড় ক্ষতিটা হলো। ওর জন্য এতদিন এক মিথ্যা বদনাম বয়ে বেরিয়েছিস তুই, এখন আবার আর এক বদনাম জুড়বে তোর নামের সাথে, সেটাও ওরই জন্য। কখনোই ক্ষমা করতে পারবো না, যে জন্যই করুক না কেন এই কাজটা ঠিক করেনি ও। আমার সাথে কথা বলতে পারতো একবার, তাও করেনি। আজ ওর জন্য সব কিছু এলোমেলো হয়ে গেল। এত কিছু হওয়ার পর কোনোভাবে ক্ষমা পাওয়ার যোগ্য নয়, সেই সাথে প্রিয়তরও যোগ্য নয়। কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সে নিজের মতো বয়ে চলে। ঠিক তেমনি আমাদের সময় বয়ে চলছে নিরন্তর। প্রায় 2 সপ্তাহ হতে চললো সেই ঘটনার। আমি এখন আমাদের বাড়িতেই আছি। ও বাড়িতে যাওয়া হয়নি আমার। হয়নি বলতে যেতে দেওয়া হয়নি আমাকে। কলেজে নিয়মিতই যাচ্ছি আমি। তন্নি, মনি, হাসি, রিমন ওদেরও সাথে দেখা হচ্ছে প্রতিটা দিন। আমাকে খুশি রাখতে ব্যস্ত থাকে ওরা। সব কিছু থাকলেও কোথাও একটা শূন্যতা অনুভব করতে থাকি আমি। প্রিয়কের সাথে এর মাঝে আর দেখা হয়নি আমার। জানি না মানুষটা কেমন আছে, সবার কাঠিন্য রূপ ঠিক কতটা সহনীয় তার জন্য জানতে ইচ্ছে হয় তো খুব। তবুও একটা কোথাও থাকা একটা কিন্তু সব কিছু আটকে দেয়। আবিরের সাথে মাঝে মাঝে কথা হলেও তেমন একটা ভালো লাগা কাজ করে না। আগে যে মানুষটার মাঝে নিজের জন্য সবসময় ভালোবাসা দেখতাম, সেই মানুষটার সব কিছু সেরকম থাকলেও মনে হয় কিছুই নেই। হয়তো তন্নির কথাই ঠিক, তবে এর মাঝে আবিরের পাগলামি আগের থেকে বেড়ে গেছে। যেদিন শুনেছে বাসার সবাই আমাদের ডিভোর্সের কথা ভাবছে, সেদিন থেকে আবিরে উঠে পড়ে লেগেছে আমি যেন ডিভোর্স দিই। ও ভালোবাসে আমাকে, আমিও জানি তো, তবুও কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আজ ক্লাস শেষ করে বাইরে আসতেই অনাকাঙ্ক্ষিত একটা মানুষকে দেখতে পেলাম। গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই দৃষ্টিতে কাউকে এক পলক দেখার তৃষ্ণা যেন। তার দৃষ্টি আমাতে পড়তেই এক পলকের জন্য তার দৃষ্টি পড়ে আমার। সে এগিয়ে আসে আমার দিকে। যত কাছে আসছে বুকের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে আমার। সে কাছে আসতে হাসি, মনি ওরা তাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। সে মলিন হাসি দিয়ে তার জবাব দেয়। তন্নি আমাকে কিছু কথা বলে বিদায় নেয়। ওরা চলে যেতেই মানুষটা ক্ষীণ কণ্ঠে বলল, আমার সাথে একটু আসতে পারবি, কিছু কথা ছিল। আমি নীরবে সম্মতি দিতেই সে আমার হাত ধরে সাবধানে রোড ক্রস করে গাড়িতে নিয়ে বসায়, নিজে উঠে পড়ে। গাড়ি চলতে গাড়ি চলতে থাকলে তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাই আমি। চোখ দুটো ফুলে আছে তার, চোখের নিচে কালি জমেছে, সেই সাথে চেহারাটা মলিন।
নিজের যত্ন নেওয়ার কথা হয়তো ভুলে গেছে মানুষটা। সবসময় পরিপাটি থাকা পুরুষটা আজ একদম এলোমেলো। এভাবে দেখার কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ আওয়াজে চমকে উঠে আমি তার দিকে তাকিয়ে অন্যত্র দৃষ্টি সরিয়ে নেয়। কিছুটা রাগে গলায় বলি, দেখতেই পারছি কতটা ঠিক আছো। আমার কথায় হালকা হাসি ফুটে ওঠে মানুষটার গালে। সে হাসি বজায় রেখেই বলল, বউয়ের মতো অধিকার দেখিয়ে কথা বলছিস, ভালোই লাগছে। বউ? আসলেই কি তাই? মানুষটার বউ আমি। আমাদের বিয়ে হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে। এর মাঝে কখনোই এমনভাবে কথা বলা হয়নি। আজ তার মুখে বউ ডাকটা শুনতেই লজ্জাবতী গাছের মতো মিয়ে গেলাম। আর কোনো প্রত্যুত্তর না করেই বাইরে তাকিয়ে রাখলাম। চলবে।